আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যবেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস দ্বাদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রত্ন মঞ্জিল। আজ থাকলেও অন্তিম পর্ব। বাণীর হাত ধরে টানতে টানতে কক্ষের মধ্যে নিয়ে এলো অনিল। মাসখানেক একেবারে ক্ষৌরকর্ম না করায় এক মুখ দাড়িগোঁফ গজিয়েছে আজ অনিলের মুখে। তাকে আজ আর চেনবার সত্যি উপায় নেই। ঘরের কোণে প্রদীপটা জ্বলছে মিটমিট করে। প্রদীপের স্বল্প আলো ছায়া অপরিসর ছোট ইট বের করা ঘরের জীর্ণ দেওয়ালে যেন রহস্যের আলপনা বুনে চলেছে। হতচ্ছাড়া মেয়ে, তোকে ইচ্ছে করছে গলা টিপে শেষ করে ফেলি, রাগত কণ্ঠে অনিল বলে। বাণী বাপের কথার কোনো প্রতিবাদ জানায় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। বাণীকে নীরব থাকতে দেখে কি জানি কেন অনিলের রাগটা বোধহয় নরম হয়ে আসে। মৃদু চাপা কণ্ঠে এবারে বলে, কতবার না বলেছি ঝোপ জঙ্গল সাপে ভর্তি, যখন তখন অমন করে ঘরের বাইরে যাস না। তুমি তো সারাটা দিন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াও, তোমাকে বুঝি সাপে কাটতে পারে না? আমার আর তোর কথা এক হলো? কেন এক নয়? তার চাইতে চলো না বাবা, কি হবে মিথ্যে অমন করে আর মাটি খুঁড়ে? আমরা ফিরে যাই। ফিরে যাব? কখনোই না। জানিস তুই কেন আমি এখানে এসেছি? সবটা না বুঝলেও কিছু কিছু বুঝতে পেরেছি বইকে, স্মিত কণ্ঠে জবাব দেয় বাণী। তুই কিছু জানিস না। জানিস যে জন্য এসেছি তা যদি পাই তাহলে এই জীবনে আমাদের আর কোনো অভাবই থাকবে না। রাজার হালে পায়ের ওপর পা দিয়ে বসে বসেই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। ওইসব কথাই তুমি বিশ্বাস করো বাবা? পুরানো রাজবাড়ি জমিদার বাড়ি সম্পর্কে ওরকম অনেক কথাই রটে। যক্ষের ধন সত্যি কখনো থাকে? ও গল্পই। হ্যাঁ, তুই তো সব জেনে একেবারে বসে আছিস, খিঁচিয়ে ওঠে অনিল। এই 1 মাস ধরে তো তুমি কম খুঁজলে না, পেলে কিছু সন্ধান? বলো। পাইনি এখনো ঠিকই, তবে পাবোই, নিশ্চয়ই আমি খুঁজে বের করব। আর খুঁজে না পাওয়া পর্যন্ত এখান থেকে এক পাও আমি নড়ছি না। খুঁজে আমাকে বের করতেই হবে। সত্যি বাপের জন্য দুঃখ হয় বাণীর। মানুষের সমস্ত শিক্ষা ও রুচিকে কিভাবে যে এক এক সময় তার দুর্ভাগ্য আচ্ছন্ন করে ভাবতেও বিস্ময় লাগে। নইলে তার শিক্ষিত বাপ দুর্ভাগ্যের টানে কোথায় এসে দাঁড়িয়েছে আজ। বাণী মুখে স্বীকার না করলেও তার মনের কোনায় তার উচ্ছৃঙ্খল পথভ্রষ্ট বাবার জন্য যে একটা দুর্বলতা ছিল, সেটাই সে বুঝতে পারত না। 10 বছর বয়সের সময় সে তার বাপকে প্রথম দেখে। মায়ের সঙ্গে তার সর্বপ্রকার আলোচনাই হতো, একমাত্র বাপের সম্পর্কে কখনো কোনো আলোচনা হতো না। মা যে কতকটা ইচ্ছে করেই একান্তভাবে তার বাপের প্রসঙ্গ এড়িয়ে যেত, ওই অল্প বয়সেও বাণী সেটা বুঝতে পেরেছিল। কারণ সাধারণের চাইতে ওই অল্প বয়সেই বাণীর বুদ্ধিটা ছিল একটু বেশ প্রখরী। এবং মা তার বাপের প্রসঙ্গ উত্থাপন করলেও মার মনের কোণে যে তার স্বামী সম্পর্কে একটা বিশেষ দুর্বলতা আছে, সেটাও কিন্তু বুঝতে বাণীর কষ্ট হয়নি। কতদিন তার চোখে পড়েছে মা তার নিভৃতে স্বামীর ফটোখানির দিকে নিশ্চল দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর বাপের সঙ্গে যখন এসে সেই বউবাজারের ভাঙা অন্ধকার বাড়িতে ওরা উঠল, একদিন তার হাত ধরে, তখন থেকেই কেন না জানি ওই বিচিত্র চরিত্রের লোকটির উপরে এক অজ্ঞাত আকর্ষণ অনুভব করেছে সে। একে একে তার চোখের সামনেই দেখেছে মায়ের গায়ের গহনাগুলো বেচে বাপ তার নষ্ট করেছে। তা সত্ত্বেও মায়ের নির্বিকার ক্ষমা মধ্যে মধ্যে বাণীকে বাপের প্রতি বিদ্রোহী করে তুললেও সেই সঙ্গে লোকটার প্রতি জেগেছে মনের কোথায় যেন একটা সহানুভূতি, অনুকম্পা। মধ্যে মধ্যে বাপ তাকে পড়িয়েছে। সেই সময় বাণী দেখেছে লোকটির জ্ঞান কত গভীর, কত জানাশোনা। তৎসত্ত্বেও জগতের সবকিছুর উপরে অসীম একটা উপেক্ষা,
ছন্ন ছাড়া জীবন, স্বভাবের উচ্ছৃঙ্খলতা। তার মায়ের মতো স্ত্রী পেয়েও যে লোকটা সুখী হয়ে ঘর বাঁধতে পারল না, তার জন্য মনে মনে বাণী দুঃখ বোধ করেছে। এবং সেটাই বুঝতে পারেনি যে ওই দুঃখবোধের ভিতর দিয়েই ধীরে ধীরে কখন মনের মধ্যে জেগেছে তার সহানুভূতি। পথভ্রষ্ট সৃষ্টি ছাড়া বাবার উপর জন্মেছে একটা আকর্ষণ, যার টানে সে অনায়াসেই সেদিন মধ্যরাত্রে পলায়নপর পিতার পিছু পিছু ঘর থেকে বের হয়ে তাকে অনুসরণ করেছিল। তারপর বাপ টের পেয়ে তাকে ফিরে যাওয়ার জন্য তার অনুরোধ, ভয় প্রদর্শন, রাগ কিছুই তাকে নিবৃত্ত করতে পারেনি সেদিন। এবং এখানে এসেও বাপের গালাগালি ও রাগ সব কিছুকে উপেক্ষা করে এই বন জঙ্গলের মধ্যে পুরো বাড়িতে পড়ে আছে। অনিলও প্রথমটায় তাকে না জানিয়ে অকস্মাৎ চোরের মতো গোপনে গোপনে বাণী তার পিছু নেওয়ায় বিশেষ রকম ক্ষেপে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে সঙ্গে করে বহরমপুরে না নিয়ে এসে পারেনি। প্রথমে সে জানতে পারে বাণী তাকে অনুসরণ করে এসেছে স্টেশনে পৌঁছে। শেষ পর্যন্ত অবশ্য একটা চেঁচামেচি ও কেলেঙ্কারির ভয়েই মেয়েকে সঙ্গে নিয়ে আসতে অনিল এক প্রকার বাধ্য হয়েছিল বললেও অত্যুক্তি হয় না। কিন্তু রাগটা অনিলের দুদিনের বেশি থাকে না। বাণী সঙ্গে আসতে তার কিছু সুবিধাও হয়েছিল। নিজে হাত পুড়িয়ে আর রান্না করে খেতে হয়নি। প্রথম প্রথম জঙ্গলের মধ্যে পুরো বাড়িতে থাকতে বাণীর খুবই খারাপ লাগছিল, কিন্তু বাপের একান্ত ঘনিষ্ঠতার মধ্যে এসে বাপের মধ্যে একটা স্নেহকোমল অথচ দুর্দান্ত বেপরোয়া মন আবিষ্কার করে কেমন একটা মায়াও পড়ে গিয়েছিল এই 1 মাসের মধ্যেই তার মনে। অনিল সারাটা দিন জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। একটা লোহার শাবল নিয়ে এখানে ওখানে মাটি খড়ে বা জঙ্গল কেটে সাফ করে, আর রাত্রে একটা লাল মলাট দেওয়া খাতার জীর্ণ মলিন পাতা খুলে প্রদীপের আলোয় উল্টে উল্টে গভীর মনোযোগের সঙ্গে পড়ে। কলকাতাতেও এবারে বাণী বাবাকে ওই খাতাটা পড়তে ও সযত্নে আগলে বেড়াতে দেখেছে। কৌতূহল হয়েছে খাতাটার মধ্যে কি আছে জানবার জন্য, কিন্তু সুযোগ বা সুবিধা পায়নি কলকাতাতে। এখানে আসবার পর একদিন দ্বিপ্রহরে বাপের অনুপস্থিতিতে চুরি করে গোপনে খাতাটার কিছু অংশ পড়েছে। জীর্ণ লালচে পাতায় কার যেন ডায়েরি লেখা আছে। সাল তারিখ দিয়ে নিয়মিত ডায়েরি নয়, এলোমেলো অসংলগ্নভাবে লেখা। ঠিক ডায়েরি নয়, যেন কতকটা আত্মজীবনী শ্যামসুন্দর চক্রবর্তীর। মার কাছে শুনেছিল বাণী একদিন তার পিতামহের নাম ছিল শ্যামসুন্দর চক্রবর্তী, এবং প্রথম হতেই তিনি ছিলেন সন্ন্যাসী প্রকৃতির মানুষ। সংসারের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, এবং দৈবচক্রে আকস্মিক দুর্ঘটনায় যে রাত্রে তার পিতামহী মৃন্ময়ী দেবী নিহত হন, সেই রাত্রেই তার পিতামহ শ্যামসুন্দর চক্রবর্তী সেই যে নিরুদ্দেশ হয়ে গেলেন, আর তার কোনো সংবাদই পাওয়া যায়নি। তিনি আজও জীবিত কি মৃত কেউ তা জানে না, এবং পিতৃমাতৃহীন তার বাপ মানুষ হন তার দিদিমার কাছে মামার বাড়িতেই। অত্যন্ত আত্মাভিমানী পুরুষ ছিলেন তার বাপ। বছর 20 বয়স যখন তার, সেই সময় একদিন তার চেয়ে বয়সে ছোট মামার সঙ্গে কি কথায় রাগারাগি হয়, সেই যে এক বস্ত্রে মাতামহের গৃহ ছেড়ে চলে আসেন, আর ও মুখও এই জীবনে হননি। একটা মফস্বল শহরে গিয়ে সেখানকার কলেজে পড়ে ও টিউশনি করে বিএ পাশ করে কলকাতায় এসে এমএ পড়তে শুরু করেন। সেই সময় তার মাতামহের সঙ্গে ও তার মার সঙ্গে আলাপ। কিরিটি বামদেবের সঙ্গে বহরমপুর যায়নি ইচ্ছা করেই। বহরমপুরের রত্নমঞ্জিল ও সুবর্ণ কঙ্কনকে কেন্দ্র করে যে একটা রহস্য ঘনীভূত হয়ে উঠেছে, ব্যাপারটা কিরিটির কাছে আর অজ্ঞাত ছিল না। আগাগোড়া গত কদিনের ঘটনাগুলো পর্যালোচনা করলে বুঝতে কষ্ট হয় না সবকিছুরই মূলে ওই রত্নমঞ্জিল, কঙ্কনটা চুরি করবার চেষ্টা, রানার রত্নমঞ্জিলটা ক্রয় করবার বিশেষ আগ্রহ, এবং অসম্ভব মূল্যে স্বীকৃত হয়ে বায়না দেওয়া। তারপর কোনো এক অপরিচিতের পত্র মারফত সাবধান বাণী, রত্নমঞ্জিল না বিক্রয় করবার জন্য। সবকিছু জড়িয়ে একটি রহস্যই যেন দাঁড়া বেঁধে উঠেছিল সবকিছুর মধ্যে। ওই রত্নমঞ্জিল, কিরিটি বুঝেছিল তাকে ওই রহস্যের কিনারা করতে হলে ভেবে চিনতে বুঝে অত্যন্ত সাবধানে মাটি বুঝে অতঃপর পা ফেলে ফেলে এগোতে হবে, এবং যতটা সম্ভব নিজেকে আড়ালে রেখে কাজ করতে হবে, যেন কোনো মতেই কারো না সন্দেহ জাগে এতটুকু যে কিরিটি রত্নমঞ্জিলের ব্যাপারে জড়িয়ে পড়েছে। কিরিটি আড়াল থেকে কাজ করবে এক প্রকার স্থির করেছিল সেদিন। বামদেব ওখান থেকে নিমন্ত্রণ সেরে ফিরবার পথে সে অনুসৃত হয়েছিল। তার পরের দিন যখন তার
বন্ধু অফিসারকে বলে লালবাজার থেকে দত্ত অ্যান্ড সাহার অফিসে রানার সামনে একটি টোপ ফেলবার ব্যবস্থা করেছিল, নিজে তখন চুপ করে বসে থাকেনি। কিছু পরেই সাধারণ এক ভাটিয়ার ছদ্মবেশ ধারণ করে বাড়ি থেকে বের হয়ে বড় রাস্তার উপরে এসে ভাবছে কোন পথে এখন অগ্রসর হওয়া যায়। হঠাৎ পাশ দিয়ে তার পরিচিত একটি ট্যাক্সিকে যেতে দেখে হাত ইশারায় কিরিটি ট্যাক্সিটা থামালো। ট্যাক্সি ড্রাইভার পরমেশ্বর কিরিটির বিশেষ পরিচিত হলেও ছদ্মবেশধারী কিরিটিকে কিন্তু চিনতে পারে নর্তনটায়। ট্যাক্সিতে চেপে কিরিটি তাকে নির্দেশ দিতেই ট্যাক্সি ছুটল। নির্দিষ্ট জায়গায় এসে ট্যাক্সিটা থামিয়ে পরমেশ্বর ট্যাক্সির দরজা খুলে দিতে যেমন উদ্যত হয়েছে, কিরিটি বাধা দিল। এখন নামবো না, বন্ধ করে দাও পরমেশ্বর। সঙ্গে সঙ্গে চমকে ফিরে তাকায় পরমেশ্বর পশ্চাতে আরোহীর দিকে। কি চিনতে পারছো না? কিরিটি বলে। এতক্ষণে কিরিটির স্বাভাবিক কণ্ঠস্বরে পরমেশ্বর তাকে চিনতে পারে। হেসে বলে, স্যার আপনি? ইস, একদম চিনতে পারিনি স্যার। সঙ্গে সঙ্গে পরমেশ্বর বুঝতে পারে কোনো গোপন তদন্তের ব্যাপারে নিশ্চয়ই। কারো গতিবিধির উপর নজর রাখবার জন্য কিরিটির এই ছদ্মবেশ অফিসার। পরমেশ্বর রাস্তার এক ধারে গাড়িটা পার্ক করে রাখলেন। কিছুক্ষণ গাড়ির মধ্যে অপেক্ষা করে কিরিটি গাড়ি থেকে নামল। পরমেশ্বরকে অপেক্ষা করবার নির্দেশ দিয়ে এগিয়ে গেল সামনের বড় বাড়িটার গেটের দিকে। মস্ত বড় 5 তলা একটি বাড়ি, অসংখ্য অফিস সেই বাড়িটার ঘরে ঘরে, এবং তখনও সেখানে কর্মব্যস্ততার একটা চাঞ্চল্য। সিঁড়ি বেয়ে 3 তলায় দত্ত অ্যান্ড সাহার চেম্বারের দিকে এগিয়ে চলে কিরিটি এক সময়, এবং চেম্বারে সুইং ডোরের অল্প দূরে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে। প্রায় 20 মিনিট বাদে কিরিটি লক্ষ্য করে একজন হৃষ্টপুষ্ট ভাটিয়া লিফটে চেপে 3 তলায় এসে উঠল। সঙ্গে তার ঢ্যাঙা মতো একজন লোক, হাতে তার মার্কোভিচের একটা টিন ও ওষ্ঠে ধৃত সদ্য জ্বালানো একটি সিগারেট। আমার আর ভিতরে গিয়ে কি হবে সেট? ঢ্যাঙা লোকটি ভাটিয়াকে বলে। তাহলে তুমি গাড়িতে গিয়ে অপেক্ষা করো পিয়ারি। দেখি শালা দত্ত আবার ডাকলো কেন। কিরিটির মনে হয় ওই পিয়ারি লোকটি তার একেবারে অপরিচিত নয়। তাই বসে গে, তুমি তাহলে কাজ ছেড়ে এসো। পিয়ারি নামধারী ঢ্যাঙা লোকটা সিঁড়ি দিয়ে নেমে গেল। ভাটিয়া দত্ত সাহার চেম্বারে ঢুকতে যাবে সুইং ডোর ঠেলে একজন ভদ্রলোক বের হয়ে এলো এবং মুখোমুখি হতেই বললে, রানা যে, কি খবর? এটা কাজ করো ভাই মুখুজ্জে। ও। রানা ভিতরে প্রবেশ করলো এবং মুখুজ্জে চলে গেল। তাহলে উনি সেই স্বনামধন্য শেঠ রতনলাল রানা, কিরিটি মনে মনে ভাবে। রত্নমঞ্জিল বায়না করেছে 55,000 টাকায় কিনবার জন্য ওই। ভাগ্য সুপ্রসন্ন দেখা যাচ্ছে, লোকটির দেখা পাওয়া গেল। কিরিটি অতঃপর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভবিষ্যৎ কর্মপন্থা চোখে ফেলে। রতনলাল রানার সঙ্গে পিয়ারি। কিরিটির মনে পড়ল হঠাৎ ভাবতে ভাবতে গোপন নোটবুকে তার ওই পিয়ারি নামটি অনেকদিন আগে থেকেই টোকা আছে। ক্রমশ সবই মনে পড়ে। লোকটার গতিবিধি যে কেবল অত্যন্ত সন্দেহজনক শুধু তাই নয়, বছরখানেক আগে একবার ও মাস 6 আগে আরেকবার দুটো জটিল নোট জাল ও ওপিয়াম স্মাগলিং এর কেসের সঙ্গে ওই নামটি বেশ ঘনিষ্ঠভাবে জড়িয়েছিল কিরিটির মনে পড়ল। কিন্তু অনেক অনুসন্ধান করেও লোকটাকে ধরা ছোঁয়া যায়নি সে সময়। তেলা মাছের মতো হাতের মুঠোর মধ্যে এসেও প্রায় প্রমাণের অভাবে পিছলে গিয়েছিল যেন। তখনই বুঝেছিল কিরিটি লোকটি যেমনই ধূর্ত, ক্ষিপ্র ও তেমনি শয়তান। অসংখ্য ডেরা আছে লোকটার। কোথাও একদিন, কোথাও 2 দিন বা বড় জোর দিন 4 বেশি এক নাগাড়ে থাকে না কখনো। সর্বত্র গতিবিধি। কি করে কিভাবে চলে তাও সঠিক জানা যায়নি এখনো পর্যন্ত। তাতে করে আরো সন্দেহটা পিয়ারির উপর ঘনীভূত হয়েছে কিরিটির, এবং সেই থেকেই তীক্ষ্ণ নজর আছে পিয়ারির উপরে কিরিটির। লোক চরিত্র সম্পর্কে কিরিটির যতটা জ্ঞান আছে তাতে করে অন্তত এইটুকু তার কাছে অস্পষ্ট নেই যে লোকটা গভীর জলের মাছ। কিরিটি তাই রানার সঙ্গে পিয়ারির ঘনিষ্ঠতা দেখে সত্যি চমকে উঠেছিল। পিয়ারি রানার সঙ্গে কেন? কতদিনের আলাপ ওদের, আর কেনই বা ওই ঘনিষ্ঠতা, এবং কোন সূত্রে আলাপ ওদের? প্রায় 20-25 মিনিট পরে রানা চেম্বার থেকে বের হয়ে এলো। কিরিটিও নিঃশব্দে অলক্ষ্যে রানাকে অনুসরণ করে। রানা তার অফিসে পৌঁছে পিয়ারিকে সঙ্গে নিয়ে উপরে চলে গেল। কিরিটি তখন গাড়ি থেকে নেমে পরমেশ্বরের ভাড়া মিটিয়ে দিয়ে তাকে বললে, পরমেশ্বর,
তুমি একটু দূরে গিয়ে তোমার গাড়ি নিয়ে অপেক্ষা করো। ওই যে ঢ্যাঙা লোকটা দেখলে, ও যদি এসে তোমার ট্যাক্সি ভাড়া করে তো তাকে পৌঁছে দেবে, ওর ঠিকানাটা ওর মনে রাখবে। আর তা যদি না হয় তো আমি না ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে। মোট কথা, আমার সঙ্গে আজ তোমার দেখা হয় ভালোই, নচেৎ কাল সকালে আমার সঙ্গে সকাল 9টার মধ্যে দেখা করবে। পরমেশ্বর সম্মতি জানিয়ে ট্যাক্সি নিয়ে রাস্তার মোড়ের দিকে এগিয়ে গেল। আধ ঘন্টা পরে প্রায় পিয়ারিকে রাস্তার মোড়ের দিকে অগ্রসর হয়ে যেতে লক্ষ্য করল কিরিটি, কিন্তু রানাকে বের হতে দেখল না। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন রানা বের হলো না, কিরিটি রাস্তার মোড়ের দিকে এগিয়ে চলল। মোড়ে এসে দেখলো পরমেশ্বরের ট্যাক্সিটা সেখানে আশেপাশে কোথাওই নেই। খানিকটা আরো এগিয়ে গিয়ে হাত ইশারায় একটা খালি ট্যাক্সি দেখে কিরিটি উঠে বসলো। সোজা মেসে ফিরে এলো কিরিটি। রাত 8টা নাগাদ বামদেবের ওখান হতে টেলিফোনে সেই অজ্ঞাত ব্যক্তি লিখিত পত্রের কথা জানতে পারল কিরিটি। বামদেবের সঙ্গে কথা শেষ করে কিরিটি সোফায় বসে একটা সিগার ধরালে। নানা চিন্তা তার মাথার মধ্যে এসে ঘোরাফেরা করছে। তখন হঠাৎ একটা কথা মনে হওয়ায় উঠে গিয়ে ফোনটা তুলে নিয়ে লালবাজারে কানেকশন চাইল। ফোন করেছিল যে তাকে কিরিটি জিজ্ঞাসা করে, মৃত্যুঞ্জয় ঘোষ সিআইডি অফিসার আছে কিনা দেখো তো। মৃত্যুঞ্জয় নতুন সিআইডিতে ঢুকলেও ছেলেটি খুব চালাক, চটপটে ও কর্মঠ। মৃত্যুঞ্জয় ওই সময় লালবাজারেই ছিল। সে এসে ফোন করে। কে? আমি মৃত্যুঞ্জয় কথা বলছি। কে মৃত্যুঞ্জয়? হ্যাঁ, আপনি কে? আমি কিরিটি রায়। শোনো, একটা জরুরি কাজ করতে পারবে মৃত্যুঞ্জয় এক্ষুনি? কি ব্যাপার বলুন তো? সংক্ষেপে তখন রানার অফিসের ঠিকানা ও রানার চেহারার একটা বর্ণনা দিয়ে সেখানে গিয়ে বাড়িটার উপরে ও সেখানে অন্য কেউ আসা যাওয়া করে কিনা তাদের উপরে নজর রাখবার জন্য মৃত্যুঞ্জয়কে বলল কিরিটি। মৃত্যুঞ্জয় সব শুনে বলল, আমি এক্ষুনি যাচ্ছি। মৃত্যুঞ্জয় নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছাবার মিনিট কয়েক বাদেই লক্ষ্য করলে যোগানন্দকে রানার অফিসে গিয়ে প্রবেশ করতে। ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে পাড়াটা তখন বেশ নির্জন হয়ে গিয়েছে। মৃত্যুঞ্জয় দুটো বাড়ির মধ্যবর্তী একটা সরু গলি মতো জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। স্থির সতর্ক দৃষ্টি তার থাকে রানার অফিস বাড়িটার দিকে। রানার গাড়িটা দরজার সামনে দাঁড়িয়ে, ড্রাইভারটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। রাত প্রায় 9:15 নাগাদ যোগানন্দ বের হয়ে এলো এবং সতর্ক অনুসন্ধানী দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে তাকাতে স্লথ মন্থর পদে হেঁটে চলল। এবং প্রায় যোগানন্দ হাত 10-12 এগোবার পরই রানা নেমে এসে গাড়িতে উঠল, গাড়ি ছেড়ে দিল। মৃত্যুঞ্জয় তখন বেশ একটু দ্রুত পদেই এগিয়ে গেল রাস্তার মোড়ের দিকে। যোগানন্দ তখনও বেশি দূর যায়নি। ফুটপাত ধরে ধীর স্লথ গতিতে হেঁটে চলেছে। মৃত্যুঞ্জয় অনুসরণ করে যোগানন্দকে একটা নির্দিষ্ট ব্যবধান রেখে নিঃশব্দে। হাঁটতে হাঁটতে যোগানন্দ বউবাজার স্ট্রিট ধরে কিছুটা এগোবার পর হঠাৎ বাঁয়ের একটা সরু অন্ধ গলির মধ্যে গিয়ে প্রবেশ করল। মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে পড়ে। রাত প্রায় 9:15টায় দীর্ঘ অপেক্ষার পর যোগানন্দ আবার একসময় বের হয়ে এলো। আবার সে হেঁটেই চলল। মৃত্যুঞ্জয় তাকে অনুসরণ করে চলে। হেঁটেই চলেছে যোগানন্দ। স্পষ্ট বোঝা যায় লোকটি বেশ অন্যমনস্ক, কি যেন ভাবতে ভাবতে চলেছে। রাত 10টা বাজতে চলল। তবু কলকাতার রাস্তায় জনপ্রবাহের এখনো যেন বিরাম নেই। শহরের কর্মব্যস্ততা তেমনই চলেছে যেন অব্যাহত, তবে বাসে ট্রামে ভিড়টা যেন একটু কমে এসেছে। দোকানপাট ক্রমে ক্রমে সবই বন্ধ হয়ে যাচ্ছে। একমাত্র খাবারের দোকান, পান সিগারেটের দোকান ও চায়ের রেস্তোরাঁগুলো ভিন্ন। বিশেষ করে শেষোক্ত জায়গায় খরিদ্দারের এখনো অভাব নেই। মৃত্যুঞ্জয় লক্ষ্য করে যোগানন্দ হেঁটে চলেছে অন্যমনস্ক হয়ে অ্যাভিনিউ ধরে। যোগানন্দ হেঁটে চলছিল। রানার ওখানেও আজ যোগানন্দ বিশেষ পান করেনি। সামান্য যা পান করেছিল তাতে শরীরটা একটু চঞ্চল করে উঠেছিল বটে, কিন্তু কিছুক্ষণের জন্য। তার চাইতে বেশি কিছুই হয়নি। দুটো ডেরা যোগানন্দের। একটি কলেজ স্ট্রিটের উপরে সিটি হোটেলে 3 তলায় নিভৃত একটি কক্ষ। অন্যটি কালীঘাটে মহিম হালদার স্ট্রিটের উপরে দোতলা একটা বাড়ি। আজকের রাতের মতো যোগানন্দ আর কালীঘাটে ফিরবে না। সিটি হোটেলের ঘরেই রাত কাটাবে স্থির করেছিল ইতিমধ্যে মনে মনে। হোটেলে পৌঁছে সোজা 3 তলায় সিঁড়ি বেয়ে উঠে এসে পকেট থেকে চাবি বের করে দরজাটা খুলে নিজের নির্দিষ্ট ঘরের মধ্যে প্রবেশ করলো যোগানন্দ।
দরজাটা ভিতর থেকে এঁটে দিল। ঘরটি অত্যন্ত পরিষ্কারভাবে সাজানো। একটি কাবার্ড, একটি ড্রেসিং টেবিল, তার পাশে একটি আলনা, এক পাশে একটি সিঙ্গেল খাটে শয্যা বিছানো, একটি ছোট টেবিল ও একটি বেতের আরামকেদারা। জামাকাপড় খুলে ঘরের সঙ্গে সংলগ্ন বাথরুমে গিয়ে প্রবেশ করলো যোগানন্দ। স্নান করে একটা পায়জামা ও গেঞ্জি পরে বাথরুম থেকে বের হয়ে এলো। ঘুমে দু চোখ জড়িয়ে আসছে। আরামকেদারাটার উপরে গা এলিয়ে দিয়ে চোখ বুঝলো যোগানন্দ। মৃত্যুঞ্জয় তখন হোটেলের মালিক শশীকান্ত হাজরার সঙ্গে তার প্রাইভেট চেম্বারে বসে কথা বলছে। মৃত্যুঞ্জয় পূর্বে কয়েকবার কিরিটির সঙ্গে কাজ করেছে এবং কিরিটির সঙ্গে কাজ করে ভাবছে ওই লোকটি শখের একজন গোয়েন্দা হলেও অদ্ভুত তার বিচার ও বিশ্লেষণ শক্তি। কিরিটির সঙ্গে কাজ করতে পারলে সে লাভবান হবে, তাই কিরিটির নির্দেশ পেয়ে সে উৎসাহিত হয়ে উঠেছিল। পরের দিন ঠিক বেলা 9টায় পরমেশ্বর কিরিটির সঙ্গে মেসে এসে দেখা করল। লেক অঞ্চলে যে হঠাৎ ধনী ও তথাকথিত অভিজাত শ্রেণীর উন্নাসিত এক অবসরপ্রাপ্ত চাকুরে ও গত মহাযুদ্ধে কালোবাজারে ফেঁপে ওঠা সম্প্রদায়ের বসতি গড়ে উঠেছে, সেইখানেই একটা বাড়ির দোতলা ফ্ল্যাটের 2খানা ঘর নিয়ে পিয়ারি থাকে পরমেশ্বর বললে। পরমেশ্বরের ট্যাক্সিতে চেপেই পিয়ারি ফিরে গিয়েছিল এবং লেক অঞ্চলের সেই ফ্ল্যাট বাড়ির সামনেই তাকে নামিয়ে দিয়ে এসেছে পরমেশ্বর। ইতিমধ্যে খুব ভোরে ফোন মারফত কিরিটি যোগানন্দর সংবাদও মৃত্যুঞ্জয়ের কাছে পেয়েছিল। হোটেলের ম্যানেজার হাজরার কাছ থেকে যোগানন্দ সম্পর্কে মৃত্যুঞ্জয় যেটুকু সংবাদ সংগ্রহ করতে পেরেছিল সেটা যেমনি অস্পষ্ট তেমনই ধোঁয়াটে। যোগানন্দের পুরো নাম যোগানন্দ রায়। সিটি হোটেলের নির্দিষ্ট ঘরটি যোগানন্দ বছর 3 হলো ভাড়া নিয়ে রেখেছে বটে, কিন্তু নিয়মিত ঠিক ভাড়া দিলেও দিনের বেলায় তো কোনোদিনই নয়, রাতেও কখনো কখনো হপ্তায় 1-8 দিন কাটায় মাত্র সেই ঘরে। ব্যবহার অত্যন্ত অমায়িক, বিশেষ সজ্জন বলেই মনে হয়। কি করে, চাকরি না ব্যবসা, তাও ম্যানেজার বলতে সক্ষম হয়নি, তবে অবস্থা বেশ সচ্ছল বলেই মনে হয়। বেশভূষা অত্যন্ত কেতাদুরস্ত ফিটফাট। ভিজিটার্স কখনো কাউকে আসতে দেখা যায়নি, সঙ্গে করে গত 3-4 বছরে কাউকে কখনো তাকে কেউ আনতে দেখেনি। লোকটা যে মদ্যপান করে সেটা হোটেলের চাকরের মুখেই শোনা। পরমেশ্বরকে বিদায় দিয়ে কিরিটি সোজা এলো লালবাজারে এবং সুভাষের ঘরে ঢুকলো। সুভাষ বললে, কিরিটি রে, কি ব্যাপার? একটা কাজ করতে পারবে ভাই? কি বলো? কাউকে আজ রাত্রের গাড়িতেই হরিদ্বার পাঠাতে পারবে? কি ব্যাপার বলো তো কিরিটি? হরিদ্বারে হরকি পিয়ারি কাছে ভরদ্বাজ আশ্রমে শ্যামসুন্দর চক্রবর্তী নামে একজন সংসার ত্যাগী ভদ্রলোক থাকেন। আমি শ্যামসুন্দর চক্রবর্তীর নামে একটা চিঠি দেব, তার সঙ্গে আলাপ করে বামদেব অধিকারীর পূর্বপুরুষদের যতটা সম্ভব সংবাদ লোকটিকে সংগ্রহ করে আনতে হবে, আর জেনে আসতে হবে তিনি তার পুত্র অনিল চক্রবর্তীর কোনো সংবাদ রাখেন কিনা। ব্যাপারটি খুলে বলো ভাই। অতঃপর কিরিটি সংক্ষেপে রত্নমঞ্জিল ও সুবর্ণ কঙ্কন সম্পর্কে সমস্ত বললে সুভাষকে, এবং পরদিন কিরিটি বহরমপুরে রওনা হয়। অপমানে আক্রোশে ফুলতে ফুলতে পিয়ারি রত্নমঞ্জিল থেকে বের হয়ে এলো। বিনয়ের শেষের কথাগুলো তখনও যেন তার সর্বাঙ্গে ছুঁচ ফোটাচ্ছিল। বামদেব যে তার প্রস্তাবে রাজি হবেন না, পিয়ারি সেটা কিছুটা পূর্বেই অনুমান করেছিল। তাই সে আরো 2 জনকে সঙ্গে এনেছিল, তার বিশ্বস্ত ও বহু পাপানুষ্ঠানের সহচর গোপীনাথ ও ছোট্টুলালকে। গোপীনাথের তাবে ছিল কলকাতার একদল নিম্ন শ্রেণীর জঘন্য প্রকৃতির গুন্ডা। নিজেও সে যে রাতের অন্ধকারে ও দিনের প্রকাশ্য আলোকে কত লোকের বুকে ছুরি বসিয়েছে তার সংখ্যা ছিল না। গায়ে যেমন অসুরের মতো শক্তি, প্রকৃতিও তেমনি ছিল দুর্ধর্ষ। পয়সার বিনিময়ে গুপি করতে পারত না দুনিয়ায় এমন কোনো কাজই ছিল না। পিয়ারি বহরমপুরে এসে কিন্তু কোনো হোটেলে ওঠেনি। ছোট্টুর কাছ থেকে পূর্বাহ্নেই সমস্ত সংবাদ সংগ্রহ করে জেনেছিল রত্নমঞ্জিল থেকে আধ মাইলটাক দূরে গঙ্গার ধারে নবাব আমলের একটা ভগ্ন অট্টালিকা আছে। লোকে বলে সেটাকে আরামবাগ। সেই আরামবাগেই এসে আশ্রয় নিয়েছিল 3 জনে গোপনে। জঙ্গলাকীর্ণ বুনো আগাছায় ভরা বহু বৎসরের পরিত্যক্ত ভগ্ন জীর্ণ আরামবাগেরই একটি কক্ষ কোনো মতে পরিষ্কার করে নিয়ে ওরা তাদের ডেরা বেঁধেছিল। একটি ভগ্ন অট্টালিকা, চারিপাশে ও মধ্যস্থলে একদা মনোরম উদ্যান ছিল। শোনা যায় কোনো নবাবের
বিলাস কেন্দ্র ছিল ওই সুরম্য আরামবাগ। বেগম ও তার সুন্দরী সহচরীদের নিয়ে একদা নবাবের হয়তো কত আনন্দ মুখরিত দিনরাত্রি আরামবাগে কেটে গিয়েছে। কত মান অভিমান রাগ অনুরাগের স্মৃতি আজও হয়তো আরামবাগের মন্থর বায়ু তরঙ্গে তরঙ্গে দীর্ঘশ্বাসের মতো গুমড়ে গুমড়ে উঠছে। আরামবাগের 1.5 ক্রোশের মধ্যে কোনো জনমানবের বসতি নেই। শহরের এদিকটা এক প্রকার পরিত্যক্ত বললেও অত্যুক্তি হয় না। নবাবী আমলের কলকোলাহল ঐশ্বর্য ও প্রাচুর্যে আজ শান্ত ও লুপ্ত। কেবল এখনো সাক্ষ্য দিচ্ছে সবকিছুর ভগ্ন জীর্ণ স্তূপে স্তূপে। পিয়ারি রত্নমঞ্জির থেকে বের হয়ে প্রথমে সোজা শহরের দিকে গেল। একটা রেস্টুরেন্টে ঢুকে চায়ের অর্ডার দিয়ে ভবিষ্যৎ কর্মপন্থার চিন্তায় সে ডুবে গেল। কোন পথে এবারে সে অগ্রসর হবে চিন্তা করতে করতে একটা বুদ্ধি তার মাথার মধ্যে এসে উদয় হলো এবং সঙ্গে সঙ্গে তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। নিজের চিন্তায় মগ্ন পিয়ারি কিন্তু লক্ষ্য করলো না ঠিক সেই সময় মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, পুরুষ্টু গোঁফ, মাথায় শালের টুপি, পরিধানে পায়জামা ও তসরের শেরওয়ানি একজন দীর্ঘকায় বলিষ্ঠ ভদ্রলোক রেস্টুরেন্টের মধ্যে এসে প্রবেশ করে পিয়ারির অদূরে একটি টেবিলের সামনে চেয়ারটা টেনে নিয়ে বসলো। ছোকরা চাকরটা সামনে এসে দাঁড়ালো নতুন আগন্তুকের। এক কাপ চা, আগন্তুক বলে। পিয়ারির মুখের সিগারেটটা নিঃশেষ হয়ে গিয়েছিল। হাতের মার্কোভিচের টিনটা থেকে নতুন একটা সিগারেট বের করে 2 ওষ্ঠে চেপে ধরে সমাপ্ত প্রায় সিগারেটটার সাহায্যে অগ্নিসংযোগ করে প্রথমটা ফেলে দিল নিঃশেষিত চায়ের কাপটার মধ্যে। ফ্রেঞ্চ কাট দাড়ি শোভিত মুসলমানি পোশাক পরিহিত আগন্তুক আর কেউ নয়, কিরিটি। সে মৃত্যুঞ্জয়কে নিয়ে বহরমপুরে এসেছে। পিয়ারি যে বহরমপুরে এসেছে কিরিটি সেটা অজ্ঞাত ছিল না। মিনিট 10 বাদে চায়ের দাম মিটিয়ে দিয়ে পিয়ারি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। কিরিটিও সঙ্গে সঙ্গেই প্রায় বের হয়ে এলো রেস্টুরেন্ট থেকে। সাধারণ বেশে মৃত্যুঞ্জয় বাইরেই দাঁড়িয়েছিল। তার সামনে এসে চাপা কণ্ঠে কয়েকটা উপদেশ দিয়ে কিরিটি আবার রেস্টুরেন্টে গিয়ে প্রবেশ করল। পরের দিন রাত্রে অপেক্ষা করেও প্রায় সারাটা রাত বিনয় কিছুই দেখতে পেল না, কিন্তু হতাশ হলো না সে। তারপরে রাত্রেও বিনয় তার দোতলা শয়ন ঘরের খোলা জানালার সামনে অন্ধকারে একাকী দাঁড়িয়ে, দৃষ্টি তার নিবদ্ধ নিচের বাগানে। শুধু কি সেই লাল আলোর সংকেতটুকুই? রাত্রির মতো মাধুর্যময়ী অথচ রহস্যময়ী সেই পথ প্রদর্শিকার মিষ্টি কৌতুক সেও ভুলতে পারছে না কিছুতেই। আজকের রাতেও যে বিনয়ের চোখে ঘুম নেই, শেষোক্তগুলো তার কারণ বই কি? নিচের বাগানে কাল রাত্রে যে পোড়া সিগারেটের শেষ টুকরোটা পাওয়া গিয়েছে, পরে সেটা পরীক্ষা করে দেখেছে বিনয়। দামি দগ্ধ সিগারের একাংশ। সিগারেট টুকরোটা যখন বিনয় বাগানের মধ্যে কুড়িয়ে পায়, তখনও সেটা পুড়ছিল। অতএব ক্ষণপূর্বে কেউ নিশ্চয়ই ওখানে দাঁড়িয়ে ধূমপান করছিল নিঃসন্দেহে। কিন্তু কে? তারপর এবারই কেয়ারটেকার মনোহর্ষ। লোকটার গতিবিধি ও হাবভাব স্পষ্ট সন্দেহজনক। বিপক্ষ দলের সংবাদ সরবরাহকারী বলেই মনে হয়। অঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন শয্যার উপরে বামদেব। ঘরের আলোটা নেভানো। বন্ধ দরজার মধ্যবর্তী সামান্য ফাঁক দিয়ে স্টিলের একটি পাত ধীরে ধীরে প্রবেশ করল। তারপর নিঃশব্দে সেই পাতের চাপে দরজার অর্গলটা উপরের দিকে উঠে যেতে থাকে। দরজাটা একটু ফাঁক হয়ে যায়। সেই ফাঁকের মধ্যে দিয়ে প্রবেশ করে কালো একটা হাত, ধীরে ধীরে একটা সরীসৃপের মতো। অতি সহজেই অতঃপর সেই হাত দরজার অর্গলটা ধরে নিচের দিকে অর্গলটা নামিয়ে আনে। দরজার কপাট দুটো খুলে যায়। নিঃশব্দে পা টিপে টিপে ছায়ার মতো একটা মনুষ্য মূর্তি বামদেবের শয়নঘরে প্রবেশ করে। তার পশ্চাতে আর একজন। অন্ধকারে আগে পিছিয়ে সেই ছায়ামূর্তি দুটো এগিয়ে যায় বামদেবের শয্যার দিকে। প্রথম ছায়ামূর্তি পকেট থেকে একটা ছোট শিশি ও রুমাল বের করে শিশির মধ্যস্থিত আরক ঢেলে রুমালটা ভিজিয়ে নিল। প্রথম ছায়ামূর্তি রুমাল হাতে ঘুমন্ত বামদেবের শিয়রের সামনে গিয়ে দাঁড়ালো। দ্বিতীয় ছায়ামূর্তি দাঁড়ালো এসে পায়ের কাছে। রুমালটা ছায়ামূর্তি ঘুমন্ত বামদেবের নাকের কাছে ধরল। ঘরের বাতাসে একটা মিষ্টি কটু গন্ধ ছড়িয়ে পড়ে। অজ্ঞান বামদেবকে কাঁধের ওপরে তুলে ছায়ামূর্তি দুজন ঘর থেকে বের হয়ে গেল। বিনয় অপেক্ষা করছিল। আজকেও আবার ঠিক সেই সময় কাল আলোর সংকেত দেখা গেল নিচের অন্ধকারে। বিনয় জানালার সামনে সতর্ক হয়ে দাঁড়িয়েছিল। সে আর মুহূর্ত বিলম্ব করে না। টর্চটা নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। গত রাতের মতো আজও দরজাটা খোলা।
কিন্তু নজর দেবার মতো যেন বিনয়ের ফুরসত। দ্রুত পদে বিনয় বাগানের দিকে চলে, কিন্তু নির্দিষ্ট জায়গায় পৌঁছবার আগেই কার সঙ্গে যেন তার অন্ধকারে ধাক্কা লাগে। কে? কিন্তু যার সঙ্গে বিনয়ের অন্ধকারে ধাক্কা লেগেছিল সে বিনয়ের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বিনয়ের হাতটা চেপে ধরে চাপা কণ্ঠে কেবল বলে, চুপ, আস্তে। কে? বিনয় বাবু, আমি কিরিটি। বিস্ময় একটা প্রচন্ড ধাক্কা খায় বিনয়। কয়েকটা মুহূর্ত তার মুখ দিয়ে কথাই সরে না। কিরিটি রায় এই মধ্যরাত্রে রত্নমঞ্জিলের বাগানের মধ্যে অন্ধকারে। অদূরে এমন সময় একটা দ্রুত পলায়ন পর পদশব্দ শোনা গেল। শুকনো ঝরা পাতার ওপর দিয়ে মচমচিয়ে কে যেন দ্রুত পালিয়ে গেল। সব মাটি করে দিলেন। পালিয়ে গেল লোকটা, কিরিটি বললে। কিরিটির কথায় বিনয়ের বিস্ময় যেন উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়। তবু প্রশ্ন করে, কে? কে পালালো? তা জেনে কি হবে? কিন্তু আপনাকে কলকাতা থেকে আসবার সময় বারবার বলে দিয়েছিলাম না, দিনে রাত্রে সর্বদা সাবধানে থাকবেন। অন্ধকারে রাত্রে একা একা নিরস্ত্র ওই জঙ্গলের মধ্যে এক লাল আলোর নিশানা দেখে ছুটছিলেন। যদি আচমকা বিপদে পড়তেন, কে রক্ষা করতো আপনাকে? ছি, আপনি একেবারে ছেলে মানুষ। কিন্তু পরশু রাত্রের ব্যাপারেও আপনার শিক্ষা হয়নি, আবার ওই জঙ্গলের মধ্যে ছুটছিলেন। আপনি আপনি পরশু রাত্রের ব্যাপার জানেন? জানি। কেন, বিচের সিগারেটের টুকরো পাননি? ও, ইট ওয়াজ দেন ইউ। তা কবে এলেন আপনি? 4 দিন হলো। যাক, এখন চলুন দেখা যাক মনোহর কি করছে। দুজনে ফিরে এলো রত্নমঞ্জিলে। দেখা গেল মনোহরের ঘরের দরজা খোলা। আগে বিনয় ও পশ্চাতে কিরিটি মনোহরের ঘরের মধ্যে প্রবেশ করে। মাটির শয্যায় শুয়ে মনোহর নাক ডাকাচ্ছে। ভদ্রলোক ঘুমোচ্ছেন যখন, আপাতত আর ওকে বিরক্ত করে প্রয়োজন নেই। চলুন বাইরে যাওয়া যাক। বেশ একটু জোরে জোরেই কথাগুলো উচ্চারণ করে কিরিটি বিনয়কে নিয়ে ঘর থেকে বের হয়ে এলো এবং নিঃশব্দে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে দরজার কপাট দুটো বাইরে থেকে টেনে শেকল তুলে দিল। ও কি? এতকাল এবারে কেয়ারটেকার ছিল, তাই ওর সম্পর্কে একটু কেয়ার নেওয়া হলো। এখন চলুন ওপরে যাওয়া যাক, কিরিটি মৃদু হেসে বললে। দুজনে সবে ওপরে বারান্দায় পা দিয়েছে। সুজাতার শঙ্কিত কণ্ঠস্বর শোনা গেল, বিনয়, বিনয়। সুজাতা হন্তদন্ত হয়ে বিনয়ের ঘরের দিকেই আসছিল। কি কি হয়েছে সুজাতা? বলতে বলতে উৎকণ্ঠিত বিনয় এগিয়ে যায়। বাবা, বাবাকে তার ঘরে দেখছি না, ঘরের দরজা খোলা। সে কি, চলো তো। সুজাতা, বিনয়, কিরিটি তিনজনেই এগিয়ে যায় বামদেবের শয়নকক্ষের দিকে। সত্যি ঘর খালি। বিনয় থমকে দাঁড়িয়ে যায়। কিরিটি কিন্তু ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে একটা মিষ্টি উগ্র গন্ধ পেয়েছিল। বারদুই জোরে জোরে ঘ্রাণ নিয়ে কিরিটি বললে, ক্লোরোফর্ম। সুজাতার মুখে যা শোনা গেল তার মর্মার্থ এই। হঠাৎ ঘুম ভেঙে সুজাতা বাইরে এসে বামদেবের শয়নঘরের দরজা খোলা দেখতে পেয়ে চমকে ওঠে। বামদেবের চিরদিন শয়নঘরের দরজা বন্ধ করে যেমন শোয়া অভ্যাস, তেমনি রাত্রে কখনো তিনি ওঠেন না। বহুকাল থেকেই তিনি রাত 9টায় শয্যা গ্রহণ ও ভোর 5টায় শয্যা ত্যাগ করেন। তবু সুজাতা বাথরুমটা একবার দেখে এসেছে, কিন্তু সেখানেও বামদেব নেই। কি হলো, কিছুই তো বুঝতে পারছি না কিরিটি বাবু, উৎকণ্ঠিত বিনয় বলে। কিরিটির চিন্তা শক্তি তখন অত্যন্ত সক্রিয়। ঘরের মধ্যে প্রবেশের সঙ্গে সঙ্গেই তার নাসারন্ধ্রে যে মিষ্টি গন্ধের ঢেউ প্রবেশ করেছিল সেটা যে ক্লোরোফর্ম ছাড়া আর কিছুই নয়, এবং বামদেবের অদৃশ্য হওয়ার রহস্যটা যে সেইখানেই দানা বেঁধে আছে, কিরিটির পক্ষে সেটা বুঝতে কষ্ট হয়। আবার আজ রাত্রে সুযোগ পেয়েছে বাণী। ঘুম আসছিল না চোখে কিছুতেই। চোখ বুজে এক প্রকার বাধ্য হয়েই শয্যার ওপর শুয়েছিল, কেননা ঘরের মধ্যে তার বাবাও শুয়ে আছে। বাবার চোখে ফাঁকি দিয়ে ঘর থেকে বের হওয়া সোজা নয়। কখনো দু চোখের পাতা বুজিয়ে, কখনো অন্ধকারে তাকিয়ে ক্লান্ত হয়ে বাণী হঠাৎ একসময় দেখতে পেল ধীরে ধীরে তার বাপ শয্যা ছেড়ে উঠে বসল। কিছুক্ষণ অন্ধকারেই তার শয্যার দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে নিঃশব্দ পায়ে অনিল ঘর থেকে বের হয়ে গেল। বাণী তথাপি কিছুক্ষণ শয্যার ওপর শুয়ে রইল, তারপর উঠে বসে দেশলাইটা দিয়ে প্রদীপটা জ্বালালো। গতকাল বাণী একসময় লক্ষ্য করেছিল হঠাৎ মাঝরাত্রে ঘুম ভেঙে গিয়ে ঘরের দেওয়ালে একটি ফোকরের মধ্যে বাবা তার পুঁটলিটা রাখে, আর সেই লাল মলাটের নোট বইটা রাখে
ঘরের মেঝেতে একটা গর্তে ইট চাপা দিয়ে। নোট বইটা রাখবার জায়গাটার সন্ধান এতদিন বানি পাইনি। প্রদীপের আলোয় গত রাত্রে দেখা দেওয়ালের একটা ইট সরিয়ে ফোকরটার মধ্যে হাত গলিয়ে পুঁটলিটা টেনে বের করল। পুরাতন লাল রঙের শালুতে বাঁধা একটি ছোট পুঁটলি। প্রদীপের ম্লান আলোর সামনে বসে কম্পিত হাতে বানি পুঁটলিটা খুলে ফেলল। পুঁটলিটা খুলতেই একটি ছোট চৌকো সাইজের কারুকার্য করা হাতির দাঁতের তৈরি কৌটো বের হয়ে এলো। বিস্ময়ে কিছুক্ষণ কৌটোটার দিকে তাকিয়ে থাকে বানি। ধীরে ধীরে কৌটোর ঢাকনিটা খুলতেই ম্লান প্রদীপের আলোয় তার বিস্মিত দৃষ্টির সামনে প্রকাশিত হলো সযত্নে তুলোর ওপরে রাখা একটি সুবর্ণ কঙ্কন। সেকেলে জড়োয়া একেবারে খাঁটি পাক্কা সোনার তৈরি কঙ্কনটি। হাঙ্গরমুখী কঙ্কন। দুপাশে দুটো হাঙ্গরের হিংস্র মুখ যেন পরস্পরের সঙ্গে এসে ঠেকেছে। কঙ্কনের গায়ে যে সূক্ষ্ম ছিঁড়ার কাজ তাও দেখবার মতো। নারী মনের সহজাত কৌতূহলেই বানি কঙ্কনটা একবার হাতে নিয়ে দেখে। বাইরে একটা মৃদু পত্র মর্মর শোনা গেল। চমকে উঠে তাড়াতাড়ি কঙ্কনটা কৌটোয় ভরে পুঁটলির মধ্যে রেখে যথাস্থানে গিয়ে রেখে দিল। সুবর্ণ কঙ্কন, লাল মলাটের নোট বই, তার পিতামহ শশাঙ্ক মোহন যোজনামচা ডায়েরি। নিশ্চয়ই ওই নোট বইয়ের মধ্যে তাহলে ওই কঙ্কন সম্পর্কে কোনো কথা আছে। কার ওই কঙ্কন? অদম্য কৌতূহলকে নিবৃত্ত করে রাখতে পারে না আর বানি। ঘরের মেঝে থেকে ইট তুলে গর্তের মধ্যে যেখানে লাল মলাটের নোট বইটা লুকানো থাকে তার মধ্যে হাত ঢুকিয়ে বানি নোট বইটা বের করে আনলো। প্রদীপের আলোয় বসে দ্রুত একটার পর একটা ডায়েরির পাতা উল্টে যেতে লাগলো। হঠাৎ মাঝামাঝি এক জায়গায় এসে তার চোখের দৃষ্টি আবদ্ধ হল। মৃন্ময়ী জানে না যে ওই সুবর্ণ কঙ্কনের কথা অনেকদিন আগেই আমি শ্বশুরমশাইয়ের কাছে শুনেছি। অনিলের জন্মের বছর দেড়েক আগে তিনি একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় বহির্মহলে আমার ঘরে এসে হাজির হলেন। এ কথা সে কথার পর এক সময় আমাকে বললেন, দেখো বাবা, তোমাকে আজ একটা কথা বলবো। আমাদের পূর্বপুরুষদের কিছু সঞ্চিত হীরা-জহরত ও বাদশাহী মোহর আছে। বাবা মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছিলেন ওই ধনরত্ন রত্নমঞ্জিলের নৈরিত কোণে যে সিংসাপা বৃক্ষটি আছে তার গোড়া থেকে পূব কোণে কোনো এক জায়গায় মাটির নিচে একটি শিলাখণ্ড প্রথিত আছে। সেই শিলাখণ্ডের নিচে একটি ছোট লোহার সিন্দুকে সেই ধনরত্ন লুকানো আছে। সিন্দুকটির কোনো চাবি নেই। সিন্দুকের ওপরে পাশাপাশি অনেকটা দুটি বলয়ের আকারে খাঁজ কাটা আছে। ওই বলয়াকার খাঁজের মধ্যে দুটি কঙ্কন বসিয়ে চাপ দিলেই আপনা হতে তখন সিন্দুকের ডালাটি নাকি খুলে যাবে। মিনুর হাতে যে দুটি সুবর্ণ কঙ্কন দেখেছো, যা তোমার শাশুড়ি তাকে দিয়েছেন, একমাত্র ওই দুটি কঙ্কনের সাহায্যেই সিন্দুকটি খোলা যায়। অন্য কোনো কঙ্কন দিয়েই সিন্দুক খোলা যাবে না। শরীর আমার ইদানিং খারাপ যাচ্ছে। কবে আছি কবে নেই, তাই তোমাকে এই গোপন তথ্যটি বলে গেলাম। যদিচ এই বংশের জ্যেষ্ঠ পুত্রেরই একমাত্র অধিকার আছে ওই ধনরত্নে, তবু তোমাকে বলে রাখলাম, এই জন্য যে আর তো পুত্র আমাদের হবে না। তোমরাই হবে সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। কথাটা শুনে আমি চুপ করে রইলাম। শ্বশুরমশাই একটু থেমে আবার বলতে লাগলেন, মিনুকেই একথা আমি বলে যেতাম, কিন্তু ইচ্ছা করেই তাকে বলিনি, কারণ সে আমার নিজের সন্তান হলেও সে অস্থির, চপল ও উগ্র প্রকৃতির। বিলাস ব্যসনী দেখেছি তার জীবনের একমাত্র কাম্য। সে হয়তো ওই ধনরত্নের লোভ সামলাতে পারবে না। পূর্বপুরুষের নির্দেশ আছে, অত্যন্ত প্রয়োজন ছাড়া ও নিতান্ত অভাব না হলে কোনো মতেই যেন ওই সঞ্চিত গুপ্তধনে না হাত দেওয়া হয়। তুমি নির্লোভ, নীতিপরায়ণ। তুমি সে লোভকে জয় করতে পারবে, তাই তোমাকে আরো বলে গেলাম। এতক্ষণে বাণীর কাছে সব স্পষ্ট হয়ে ওঠে। পিতার এই জঙ্গলের মধ্যে এসে পড়ে থাকার উদ্দেশ্য তার সামনে পরিষ্কার হয়ে যায়। পিতা তার তাহলে সেই গুপ্ত ধনৈশ্বর্যের লোভেই এখানে এসেছে। তাই সে দেবরাত্র জঙ্গলের মধ্যে এখানে ওখানে মাটি খোঁড়ে, জঙ্গল সাফ করে। বাণী আবার ডায়েরির পাতা উল্টাতে লাগলো। আর এক পাতায় লেখা আছে, মৃন্ময়ীকে স্পষ্টই আজ বলে দিয়েছি, বামদেবের ভাবী স্ত্রী ওই কঙ্কনের যখন একমাত্র উত্তরাধিকারিণী, তখন কঙ্কন তাকে এবাড়ি ছেড়ে যাবার আগে একটি ফেরত দিয়ে যেতেই হবে। মৃন্ময়ী শেষ পর্যন্ত স্বীকৃতা হয়েছে। শেষ রাত্রির দিকে বামদেবের জ্ঞান ফিরে এলো। প্রথমটায় তো বামদেব বুঝতেই পারেন না এ তিনি কোথায়। চিন্তা শক্তি ধোঁয়াটে, দুর্বল। কিন্তু ক্রমে ক্রমে যখন জ্ঞান বেশ
স্পষ্ট হয়ে এলো। তিনি দেখলেন হাত পা বদ্ধাবস্থায় জীর্ণ পুরাতন একটা ঘরের মধ্যে মাটিতে পড়ে আছে। অদূরে ঘরের কোণে একটা হ্যারিকেন বাতি জ্বলছে। কিছুই মনে পড়ে না, কিছুই বুঝে উঠতে পারেন না তিনি কোথায় এলেন, কেমন করেই বা এলেন। ছিলেন তো রত্নমঞ্জিলের নিজের ঘরে শয্যায় শুয়ে, তবে এখানে এলেন কেমন করে, কখনই বা এলেন? মচমচ একটা জুতোর শব্দ শোনা গেল। তারপরই ভেজানো দরজা ঠেলে দুজনে ঘরে প্রবেশ করল। প্রথম ব্যক্তিকে দেখেই কিন্তু বামদেব চমকে উঠলেন। পরশু সকালে ওই লোকটি রত্নমঞ্জিল কেনবার জন্য তার কাছে গিয়েছিল। নামটাও মনে পড়ে, পিয়ারি। দ্বিতীয় ব্যক্তিকে কিন্তু চিনতে পারলেন না বামদেব। গোপীনাথকে তো বামদেব ইতিপূর্বে কখনো দেখেননি, চিনবেন কি করে? জুতোর মচমচ শব্দ তুলে পিয়ারি রামদেবের একেবারে সামনে এসে দাঁড়ালো। এই যে অধিকারী মশাইয়ের জ্ঞান ফিরে এসেছে দেখছি। গুপি, ওকে তুলে বসিয়ে দাও। গুপি পিয়ারির নির্দেশ পালন করে এক হ্যাঁচকা টানে তুলে বামদেবকে বসিয়ে দিল। তারপর, অধিকারী মশাই, এবারে রত্নমঞ্জিল বিক্রি করবেন তো? পিয়ারির কথায় বামদেবের সর্বাঙ্গ আক্রোশে যেন জ্বলে উঠে রিরি করে। অবজ্ঞা ভরে জবাব দেন, শয়তান, তুই যদি ভেবে থাকিস এইভাবে অত্যাচার করে তুই আমার স্বীকৃতি পাবি তো ভুল করেছিস। গর্তের মধ্যে পড়েও এখনো তরপানি যায়নি। শোনো বামদেব বাবু, রানার কাছে যা কবুল করে বানিয়েছ সেই ৫৫,০০০ টাকাই তোমাকে দেওয়া হবে, যদি ভালোই ভালোই এই স্ট্যাম্পযুক্ত বিক্রয় কবালায় শান্ত সুবোধ ছেলের মতো সই করে দাও। আর তেঁদরামি যদি করো তো বিক্রয় কবালায় সই তো করতেই হবে, একটি কপরদাকও পাবে না। এখন ভেবে বলো কোন পথ নেবে। মরে গেলেও বাড়ি বিক্রি করবো না। বুঝতে পারছি এই শয়তান ঘুঘু সেট রানারই সব কার্স আছে, তুই তারই লোক। তোর মনিককে বলিস, আর তুইও শুনে রাখ, তোদের হাতে মরবো তবু সই করবো না। সহজ পথে তুমি তাহলে এগুতে রাজি নও? বেশ, তবে সেই ব্যবস্থাই হবে। গুপি, ৩ দিন ওকে কিছু খেতে দিবি না, ১ ফোঁটা জল পর্যন্ত নয়। থাক উপোস দিয়ে, দেখি ও তেজ কতদিন থাকে। ঘর থেকে বের হয়ে গেল পিয়ারি। গুপি এবারে এগিয়ে এসে বললে, কেন মিথ্যে ঝামেলা করছো বামদেব বাবু? ভালো ভালো রাজি হয়ে যাও। আর রাজি যদি হয়ে যাও তো আটকে কটা দিন তোমাকে রাখলেও দিব্যি রাজার হালে আরামে থাকবে। দলিলটা রেজিস্ট্রি হয়ে গেলে ড্যাং ড্যাং করে টাকা নিয়ে চলে যাবে। বামদেব গুপির কথায় কোনো সাড়াই দেন না, কেবল মনে মনে ভাবতে থাকেন, কিরিটির পরামর্শে বহরমপুরে এসে তিনি কি ফ্যাসাদেই না পড়লেন। এতদিনকার জানাশোনা কিরিটি, বন্ধু কিরিটি যে তাকে এই বিপদের মধ্যে পাঠিয়ে দিয়ে নিজে দিব্যি কলকাতায় বসে রইল, ২-১ দিনের মধ্যেই আসবে বলেছিল। ৯ দিন আজ হয়ে গেল, হয়তো বেমালুম সব ভুলেই বসে আছে। বামদেবকে যে ঠেলে এখানে পাঠিয়ে দিয়েছে হয়তো মনেই নেই তার। শয়তানের পাল্লায় পড়েছেন, সহজে এদের হাত থেকে নিষ্কৃতি মিলবে বলেও তো মনে হচ্ছে না। কত দুর্ভোগ আছে বড়াতে কে জানে। বিনয় আর সুজাতা তারাই বা কি করবে? জানতেও পারবে না তারা কাল সকালের আগে যে শত্রু হাতে তিনি বন্দী হয়েছেন। আর জানলেই বা ওই শয়তানের হাত থেকে রক্ষা করবে কেমন করে তারা তাকে? ভোরের আলো একটু একটু করে আকাশপটে দেখা দেয়। সুজাতাকে সান্ত্বনা দিয়ে কিরিটি বলে, বামদেববাবু শত্রুর হাতে পড়লেও চিন্তা করবার কিছু নেই, কারণ আমার ধারণা চট করে প্রাণে মারবে না তাকে তারা। প্রাণে মারবে না কি করে আপনি নিশ্চিত হলেন কিরিটিবাবু? কারণ এ তো বোঝাই যাচ্ছে এই রত্নমঞ্জিলের ব্যাপারেই তাকে কেউ ধরে নিয়ে গিয়ে কোনো জায়গায় গুম করেছে। সেক্ষেত্রে তাকে প্রাণে মেরে ফেললে তো কোনো সুবিধেই হবে না তাদের। তাহলে তো যে জন্য নিয়ে যাওয়া সেটাই ভেস্তে গেল। সুজাতা না বুঝতে পারলেও বিনয় কিরিটির কথার যুক্তিটা হৃদয়ঙ্গম করতে পারে। এও বুঝেছে সে এই বিপদে অস্থির হয়ে হাহুতাশ করলেও কোনো ফল হবে না, যা করবার ধীরে সুস্থে করতে হবে। সত্যি তুমি ব্যস্ত হয়ে না সুজাতা, কিরিটিবাবু যখন এসে পড়েছেন মেসোমশাইকে যেমন করে হোক উদ্ধার আমরা করবই। বিনয়ের আশ্বাস পেয়ে সুজাতা নিশ্চিন্ত না হলেও চুপ করে থাকে। কিরিটি বিনয়কে সম্বোধন করে এবারে বলে,
আমাদের সময় নষ্ট করলে চলবে না বিনয় বাবু। চলুন সবার আগে শ্রীমান মনোহরের সঙ্গে কথা বলে দেখা যাক তার কাছ থেকে কিছু বের করা যায় কিনা। দুজনে আবার নিচে গেল, কিন্তু ঘরের দরজা খুলে দেখা গেল ঘর শূন্য, ঘরের মধ্যে কেউ নেই। আশ্চর্য, মনোহর গেল কোথায়? খোঁজ করতে দেখা গেল ঘরের জানালার একটা শিক আলগা। সেই শিকটা তুলেই ইতিমধ্যে মনোহর পালিয়েছে। তাহলে কিরিটি কিন্তু মনোহরের পলায়নের ব্যাপারে বিশেষ চিন্তিত বলে মনে হলো না। সে বিনয়কে বললে, বিনয়বাবু, আপনি এখান থেকে কোথাও যাবেন না, আমি থানা থেকে এক্ষুনি একবার ঘুরে আসছি। থানায় গিয়ে কিরিটি দেখল মৃত্যুঞ্জয় বসে আছে তারই অপেক্ষায়। কি খবর মৃত্যুঞ্জয়? পিয়ারিকে ফলো করছিলাম। শহর থেকে মাইল 2 দূরে গঙ্গার ধারে যে আরামবাগ আছে সেই দিকে তাকে যেতে দেখেছি। থানার দারোগা রহমত সাহেব সেখানে বসেছিলেন। মৃত্যুঞ্জয়ের কথা শুনে তিনি বলেন, সে কি, সে তো একটা পোড়ো বাড়ি, চারিদিকে দুর্ভেদ্য জঙ্গল, দিনের আলোতেও সেখানে পা দিতে গা ছমছম করে, সাপে ভর্তি জায়গাটা। কিন্তু রহমত সাহেবের কথায় কান্না দিয়ে কিরিটি মৃত্যুঞ্জয়ের দিকে ফিরে তাকিয়ে বলে, কাল কতক্ষণ পর্যন্ত তার উপর তুমি চোখ রেখেছিলে মৃত্যুঞ্জয়? বিকেল 5টা পর্যন্ত। সেই সময় তাকে আরামবাগের দিকে যেতে দেখি। ঘন্টা 2 তার ফেরবার প্রতীক্ষায় আমি ছিলাম, কিন্তু তাকে আর ফিরতে দেখিনি। তাতেই আমার মনে হয় ওইখানেই কোথাও পিয়ারি আড্ডা নিয়েছে। কিন্তু সেখানে তো মানুষ থাকতে পারে না কিরিটিবাবু। আবার রহমত সাহেব বললেন, তা না থাকুক, কিন্তু স্থানটিতে সাধারণের যাতায়াত যেমন নেই তেমনি নিরাপদও বটে। মৃদু হেসে কিরিটি বলে, তারপর একটু থেমে আবার বলে, এদিকে কাল মাঝরাতে রত্নমঞ্জিল থেকে বামদেব বাবুকে কারা যেন লোপাট করে নিয়ে গিয়েছে, শুনেছেন? বলেন কি? হ্যাঁ, ক্লোরোফর্ম করে নিয়ে গিয়েছে। মৃত্যুঞ্জয়ের দিকে ফিরে বাকি কথাটা বলে কিরিটি। তুমি স্টেশনটা ওয়াচ করবে। রহমত সাহেব, আপনি স্টেশন মাস্টারকে একটা চিঠি দিয়ে দিন, যদি প্রয়োজন হয় তো তিনি যেন ওকে সাহায্য করেন। মৃত্যুঞ্জয়কে চিঠি দিয়ে স্টেশনে পাঠিয়ে দিয়ে কিরিটি রহমত সাহেবকে বললে, বাছা বাছা কয়েকটি সেপাইয়ের দরকার যে রহমত সাহেব। কখন দরকার বলুন? এক্ষুনি। একবার আরামবাগে গিয়ে হানা দিতে হবে। বেশ, এক্ষুনি ব্যবস্থা করছি। বহরমপুর আসবার আগের দিন সিটি হোটেলে রাত 12টার পর গিয়ে যোগানন্দের সঙ্গে দেখা করেছিল কিরিটি পূর্বেই। যোগানন্দ কিরিটির পরিচয় পেয়ে খুশি হয়। যোগানন্দের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হয় কিরিটির। অনিল চৌধুরীর মোটামুটি ইতিহাস যতটুকু যোগানন্দের জানা ছিল সে কিরিটিকে বলে, কিছুই না গোপন করে। এবং কিরিটির কাছ থেকে যোগানন্দ রত্নমঞ্জিল ও সুবর্ণ কঙ্কনের ইতিহাস শোনেন। যোগানন্দ আর দেরি করে না। কেন যেন তার মনে হয় আচমকা রহস্যজনকভাবে নির্দিষ্ট অনিলের বুঝি একটা হদিশ মিলল, আর তাই পরের দিনই প্রত্যুষে সবিতার সঙ্গে দেখা করে সব কথা তাকে খুলে বলে। যোগানন্দের মুখে সব কথা শুনে চকিতে সবিতার একটা কথা মনে পড়ে। অনিল ও বাণীর চলে যাবার দিন সন্ধ্যায় কিছুক্ষণের জন্য অনিল বাইরে গেলে সবিতা কৌতূহল ভরে পোটলাটি খুলেছিল এবং তার মধ্যে একটা কঙ্কন ও লাল মলাটের একটা নোট বই দেখেছিল, কিন্তু ভালো করে সবকিছু দেখবার সুযোগ পায়নি। সেই রাত্রেই স্বামী চলে যায় এবং বাণীকেও আর খুঁজে পাওয়া যায় না। প্রথম বিবাহের পর তখনও তার সুখের সংসারে ভাঙন ধরেনি। শিক্ষার, ভদ্রতার, রুচির গিলটির পাতটা ওপর থেকে খসে গিয়ে যখন অনিলের লোভী, অসংযত, উচ্ছৃঙ্খল ও নির্লজ্জ পরবর্তী চরিত্রের দৈন্যটা প্রকাশ পায়নি, তখন একদিন কথায় কথায় তার স্বামীর মুখেই তার স্বামীর শৈশবের ইতিহাস শুনেছিল সবিতা। নবাব অনুগৃহীত তার মাতামহের শৌর্য ও ঐশ্বর্যের কথা। বহরমপুরে তাদের রত্নমঞ্জিলের গল্প অনেক কিছুই শুনেছিল। কিরিটি কর্তৃক বিবৃত কাহিনী যোগানন্দের মুখে শুনে সবিতার কেন যেন ধারণা হলো হয়তো অনিল বহরমপুরে গিয়েছে এবং সে স্বামীর সন্ধানে বহরমপুর যাওয়াই স্থির করে। যোগানন্দকে সে কথা বললেও যোগানন্দ কিন্তু একাই বহরমপুরে অনিলের খোঁজে যাবার কথা বলছিল, কিন্তু সবিতা রাজি হলো না। বাণীর জন্য মনটা তার সত্যিই বিশেষ চঞ্চল হয়েছিল। সে বললে, আমি তোমার সঙ্গে যাব যোগেন, আমার স্থির বিশ্বাস বাণী তার সঙ্গেই রয়েছে। তারপর একটু থেমে আবার বলে,
সে যা খুশি তাই করুক, কিন্তু বাণীকে আমার ফিরিয়ে আনতেই হবে। সেই দিনই যোগানন্দ ও সবিতা বহরমপুর যাত্রা করে। কিরিটি থানায় গিয়েছে, এখনো সেখান থেকে ফেরেনি। বিনয় ও সুজাতা দোতলার ঘরে বসে সেই সম্পর্কে আলোচনা করছে। এমন সময় যোগানন্দ ও সবিতা এসে সেখানে উপস্থিত হলো। সুজাতা বা বিনয় কেউ তাদের চেনে না, জীবনে কখনো তা দেখেনি, কিন্তু যোগানন্দের মধ্যস্থতায় পরস্পরের পরিচয় হলো। সবিতা এবাড়ির ভাগ্নে বউ, সম্পর্কে সুজাতার বৌদি। সবিতা কিন্তু সুজাতার মুখে গত রাত্রে বামদেবের আচমকা নিরুদ্দিষ্ট হওয়ার কথা শুনে ও এখানকার কদিনের ঘটনা শুনে স্তম্ভিত হয়ে যায়। বিনয় সংক্ষেপে রত্নমঞ্জিলের বিক্রয় ব্যাপার নিয়ে গত মাসখানেকের ঘটনা ও সুবর্ণ কঙ্কনের সমস্ত ইতিহাস সবিতাকে বলে। সবিতার চোখে যেন নতুন আলো ফুটে ওঠে। ইদানিংকার স্বামীর অধঃপতনের ইতিহাসটাও ওই সঙ্গে সঙ্গে সবিতার চোখের উপরে স্পষ্ট হয়ে ওঠে। বুদ্ধিমতী সবিতার মনে হয় এই দুই ব্যাপারের মধ্যে নিশ্চয়ই কোথাও একটা যোগসূত্র আছে, একে অন্য হতে বিচ্ছিন্ন নয়। আর তাই যদি সত্য হয় তো এদের কাছে লজ্জায় সে মুখ দেখাবে কেমন করে? এই সুজাতা, এই বিনয়, তারা তো অনিলের থেকে তাকে পৃথক ভাববে না। সত্যি হোক মিথ্যে হোক, অনিলের কলঙ্কের দাগ তো তার গায়ে কালি ছিটবে। তবু মনে মনে সে বারবার বলে, হে ভগবান, যেন সত্য না হয়, এই জঘন্য ঘটনার সঙ্গে যেন তার স্বামী না জড়িয়ে থাকে। কিন্তু সবিতা জানতো না নির্মম ভাগ্য বিধাতা তাকে কোন পথে ঠেলে নিয়ে চলেছে। নির্যাতন ও অপমানের এখনো কত বাকি। তাড়াতাড়ি বাড়ি নোটবুকটার পাতার পর পাতা উল্টে পাল্টে পড়ে চলে, কিন্তু বিশেষ কিছুই আর চোখে পড়ে না। শেষের দিকে ছাড়া ছাড়া পাতাগুলোর মধ্যে কেমন যেন একটা অসংলগ্ন অস্পষ্ট খেদোক্তিতে ভরা একটা অনুশোচনা যেন বড় করুণ ভাবে স্পষ্ট হয়ে উঠেছে। এমন সময় হঠাৎ দ্রুত পদশব্দ পেয়ে তাড়াতাড়ি বাণী খাতাটা যথাস্থানে রেখে ফুঁ দিয়ে আলোটা নিভিয়ে শয্যায় গিয়ে শুয়ে পড়ে। ঘরে এসে একটু পরেই তার বাবা অনিল যে প্রবেশ করলো, বাণী তা বুঝতে পারে। জেগে থাকলেও ঘুমের ভান করে কাঠ হয়ে শয্যায় পড়ে থাকে বাণী। অনিল ঘরে ঢুকে দেশলাই দিয়ে প্রদীপটা জ্বালালো। প্রদীপের আলোয় ঘুরে একবার অদূরে শয্যায় শায়িত ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকালো। তারপর পুটলি খুলে আলোর সামনে নোট বইটা নিয়ে বসলো। শেষ রাতের দিকে বাণী কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। একটা ফিসফাস কথাবার্তার শব্দে তার ঘুম ভেঙে যায়। চমকে উঠে বাণী রত্নমঞ্জিলের সেই ভৃত্য মনোহরকে ফিসফিস করে তার বাপের সঙ্গে কথা বলতে শোনে। ঘরের মধ্যে আমাকে শিকল তুলে আটকে দিয়েছিল কর্তা, কিন্তু বেটারা তো জানতো না ঘরের দক্ষিণের জানালার একটা শিক আলগা। শিকটা তুলে পালিয়ে এসেছি। অনেক লোকজন এসে গিয়েছে রত্নমঞ্জিলে। ওরা কে বুঝতে পারলে মনোহর? বাধা দেয় অনিল। না, তবে কথাবার্তায় মনে হলো পুলিশের লোক। আমি আর এখানে একদণ্ড থাকবো না, ধরতে পারলেই ওরা আমাকে পুলিশে দেবে। ভয় পাচ্ছ কেন মনোহর? পুলিশে দিলেই অমনি হলো। ওরা জানতেই পারবে না যে আমরা এখানে থাকতে পারি। না কর্তা, কাল সকালে বিনয়বাবুর কথা শুনে বুঝেছি আপনাদের সন্ধান না এখনো পেলেও ওরা টের পেয়েছে এই জঙ্গলের মধ্যে কেউ থাকে। পুলিশ নিয়ে খোঁজে আসলে ঠিক সবাইকে খুঁজে বের করবে। সময় থাকতে আপনিও পালান। মনোহর উত্তেজিতভাবে কথাগুলো বলে যায়। না, সেই সিন্দুক না খুঁজে পাওয়া পর্যন্ত এখান থেকে আমি নড়ছি না। আপনার নিশ্চয়ই ভুল হয়েছে কর্তা। সত্যি মাটির নিচে কোন রকম সিন্দুক পোঁতা থাকলে আমরা কি খুঁজে পেতাম না এতদিন? আমরা এই 1 মাস ধরে বাড়ির আশেপাশে কত জায়গায় তো মাটি খুঁড়ে ফেললাম। আমার মনে হয় যদি কিছু থাকে তো ওই বাড়ির মেঝের নিচেই কোথাও পোঁতা আছে। না, তা হতেই পারে না। তাই যদি না হবে তো ওই বাড়িটা কিনবার জন্য সবাই এত চেষ্টা করছে কেন? এই তো 3-2 আগে আর একজনের বাড়িটা কিনতে এসেছিল। বিনয়বাবু লোকটাকে গালাগাল দিয়ে তাড়িয়ে দিয়েছেন। মনোহরের যুক্তিটা কেন যেন অনিলের মনে লাগে। হয়তো মনোহরের কথাই ঠিক, নচেত নোটবুকের নির্দেশ মতো কই কোনো শিলাখণ্ডই তো এই 1 মাস ধরে খুঁজে খুঁজেও জঙ্গলের মধ্যে কোথাও পাওয়া গেল না। তাছাড়া মনোহর যে বাদশাহী মোহর দুটো পেয়েছিল সেও তো ওই বাড়ির মেঝের একটা ফাটলের মধ্যে সাপ মারতে গিয়ে। অনিল বলে, মনোহর, তাহলে একবার শেষ চেষ্টা করে দেখব। চলো আজই রাত্রে ঘরের সেই মেঝেটা খুঁড়ে দেখি। আমি আর ওর মধ্যে নেই বাবু, যা করবার আপনি করুন গে।
আমার পাওনা গান্না মিটিয়ে দিন, আমি চলে যাই। নিশ্চয়ই মিটিয়ে দেব বই কি, আগে টাকা পাই তবে তো। কথার খেলাপ আমি করি না, যা পাবো তার অর্ধেক ভাগ তোমার। না কর্তা, আধা আধি বকরায় কাজ নেই আর। আমার 1000 খানেক টাকা দিন, যেমন আগে বলেছিলেন, আমি চলে যাই। মাটি খুঁড়ে যা পাবেন তা আপনিই সব নেবেন। টাকা এখন আমি কোথায় পাবো? টাকা কি আমার হাতে আছে নাকি? ওসব বাজে কথা রাখুন দেখি। যা দেবেন বলেছিলেন 1000 টাকা, এক্ষুনি মিটিয়ে দিন। আপনার কথার লোভে পড়ে এতদিনকার পুরনো মনিবের সঙ্গে অনেক নেমো খারামি করেছি। আর দিন, টাকাটা বের করে দিন। বড় এলো, ছুটে গিয়ে আবার আমাকে শেষ রাত্রের প্রথম ট্রেনটা ধরতে হবে। বললাম তো, টাকা এখন কোথায় যে দেব? আবার চালাকি করছেন কেন? বার করুন তো টাকাটা চটপট। বলছি তো টাকা নেই, তো দেবো কোথা থেকে? টাকা নেই মানে? মনোহরের কণ্ঠস্বরটা এবার বেশ স্পষ্ট ও ঝাঁঝালো মনে হয়। টাকা নেই মানে টাকা নেই। চলে যেতে হয় চলে যা, ঠিকানা রেখে যা। টাকা আমি ঠিক পৌঁছে দেব। মাইরি সোনার চাঁদ আমার। মুহূর্তে অনিলের চোখ দুটো আগুনের মতো তপ করে জ্বলে ওঠে। বাঘের চোখের মতো তার চোখ দুটো জ্বলতে থাকে যেন। চাপ্পা কণ্ঠে গর্জন করে ওঠে, এই উল্লুক, মুখ সামলে কথা বল। এক ঘায়ে একবারে ঠান্ডা করে দেবো। মনোহরের মুখের কথাটা শেষ হয় না। অকস্মাৎ যেন বাঘের মতোই চোখের পলকে লাফিয়ে পড়ে অনিল মনোহরের উপরে এবং লোহার মতো শক্ত 2 হাতে তার গলাটা টিপে ধরে। ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে ওঠে এতক্ষণে বাণী, বাবা বাবা। অতর্কিতে আক্রান্ত হয়ে মনোহর টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় এবং অনিল 2 হাতে তার গলা টিপে বুকের উপরে উঠে বসে। বাণী ছুটে এসে বাপকে নিবৃত্ত করবার চেষ্টা করে 2 হাতে টেনে ধরে, কিন্তু পৃথা। অনিল তখন মরিয়া হয়ে উঠেছে। আকস্মিক বেকায়দা ভাবে আক্রান্ত হয়ে মনোহরও সুবিধা করতে পারে না। অনিলের হাতে লৌহ কঠিন আসুরিক পেছনে খুব শীঘ্রই কাটিল হয়ে পড়ে। অনিল হয়তো মনোহরকে শেষই করে ফেলত, কিন্তু বাণী মরিয়া হয়ে বাধা দেওয়ায় শেষ পর্যন্ত মনোহরকে মুক্তি দিতে বাধ্য হয় অনিল। দুপাশের গলার শিরা ফুলে উঠেছে, রক্তচাপে সমস্ত মুখটা লাল হয়ে উঠেছে মনোহরের। কাঁপছে সে তখন। একটা লাথি দিয়ে মনোহরকে ঘর থেকে বের করে দেয় অনিল। মনোহরও এক ছুটে অদৃশ্য হয়ে যায়। অনিল গর্জতে থাকে, হারামজাদাকে শেষ করে ফেলাই উচিত ছিল, তুই বাধা দিলি কেন? টাকার সাপ ওর জন্মের মতো মিটিয়ে দিতাম। বাণী স্তম্ভিত নির্বাক। বাপের ওই মূর্তির সঙ্গে পূর্ব পরিচয় তো তার কখনো ঘটেনি। এই যে তার কল্পনাতীত, এই তার বাপ। হাত পা যেন বাণীর অসাড় হয়ে গিয়েছে, শব্দ বের হয় না গলা দিয়ে। বেলা প্রায় 9টা নাগাদ 10 পুলিশ নিয়ে কিরিটি ও রহমত সাহেব আরামবাগে এসে উপস্থিত হল। অতীতের নবাবী ঐশ্বর্যের ভগ্ন স্তূপ বেদনার্ত হাহাকারে যেন আজও স্মরণ করিয়ে দেয় এক হারিয়ে যাওয়া দিনকে। দেখছেন তো মিস্টার রায়, এই ভগ্ন স্তূপের মধ্যে কোনো মানুষ কি থাকতে পারে? রহমত সাহেব আবার বলেন। কিরিটি এবারেও তার কথার কোনো জবাব দেয় না, এগিয়ে চলে নিঃশব্দে। পুলিশ বাহিনীকে সে অনুসরণ করতে বলে। ঘরের পর ঘর, কিন্তু কোনো ঘরেই জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। ধুলিতে আকীর্ণ। বদ্ধ বায়ুতরঙ্গে একটা ধুলোবালির ভ্যাপসা গন্ধ। সকলে এসে একটা প্রশস্ত হলঘরের মতো জায়গায় পৌঁছায় এবং হঠাৎ ওই সময় একটা পদশব্দ কানে আসে কিরিটির। সতর্ক শ্রবণেন্দ্রিয় তার উৎকর্ণ হয়ে ওঠে সঙ্গে সঙ্গে। রহমত সাহেবের কানে পদশব্দটা প্রবেশ করেছিল। তিনি থমকে দাঁড়িয়েছিলেন ইতিমধ্যে। স্পষ্ট পদশব্দ যেন এদিকেই এগিয়ে আসছে। চারিদিকে বড় বড় কারুকার্য করা থাম। কিরিটির চোখের ইঙ্গিতে মুহূর্তে সকলে এক একটা থামের আড়ালে আত্মগোপন করে। পদশব্দ আরো স্পষ্ট শোনা যাচ্ছে, আরো এগিয়ে আসছে। জায়গাটায় দিনের বেলাতেও পর্যাপ্ত আলো প্রবেশ না করায় আবছা একটা আলো আঁধারি। কে ওই এগিয়ে আসছে? কিরিটির চিনতে কষ্ট হয় না অস্পষ্ট আলো আঁধারেও। লোকটা পিয়ারি। তাহলে তার অনুমান ভুল হয়নি। পিয়ারি এই পৌর আরামবাগেই এসে আশ্রয় নিয়েছে। নিশ্চিন্ত মনেই পিয়ারি এগিয়ে আসছে, ওষ্ঠে ধৃত একটি জ্বলন্ত সিগারেট। কোমরের বেল্ট থেকে পিস্তলটা বের করে কিরিটির নির্দেশে রহমত সাহেব প্রস্তুত থাকেন এবং হাত পাশেকের ব্যবধান যখন তার পিয়ারি থেকে আচমকা থামের আড়াল থেকে আত্মপ্রকাশ করে বজ্র কঠিন কণ্ঠে বলে, পিয়ারি হাত তোলো। ভূত দেখার মতোই যেন থমকে দাঁড়িয়ে গিয়েছে পিয়ারি।
কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে পিয়ারি বলে, এসবের মানে কি? কে তুমি? আশ্চর্য, আমাকে তো তোমার চেনা উচিত ছিল পিয়ারি। এর আগেও তো দুবার আমাদের পরস্পরের সাক্ষাৎ হয়েছে। ব্যঙ্গ ভরা কণ্ঠে এবারে কিরিটি বলে। পিয়ারি চুপ করে থাকে প্রত্যুত্তরে, কারণ ইতিমধ্যে তার চারিপাশে সশস্ত্র এক পুলিশ বাহিনী নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। বামদেব অধিকারীকে কোথায় রেখেছো বলো? কিরিটি আবার প্রশ্ন করে। বামদেব অধিকারী? নামটা চেনো না বলে মনে হচ্ছে নাকি? না, জীবনে কখনো ও নাম আমি শুনিনি এর আগে এবং বুঝতে পারছি না কেনই বা আপনি এভাবে এসে আমাকে ঘিরেছেন। এমন চমৎকার জায়গাতে ধরা পড়েও বুঝতে পারছো না কেন তোমাকে আমরা ঘিরে দাঁড়িয়েছি? না, আমি তো এখানে বেড়াতে এসেছি। বেড়াতেই এসেছো বটে। ব্যঙ্গ ভরে কথাটা বলে কিরিটি। তারপর রহমতকে বলেন, তাহলে রহমত সাহেব, বাকি জায়গাগুলো খোঁজ করে দেখুন। এইখানেই কোথাও বামদেবকে নিশ্চয়ই পাওয়া যাবে। রহমত সাহেব তখন কিরিটির নির্দেশে দুজন সশস্ত্র পুলিশকে পিয়ারির পাহারায় রেখে বাকি 4 জনকে নিয়ে এগিয়ে গেলেন। বেশি আর খুঁজতে হলো না বামদেব অধিকারীকে। তবে ছোট্টুলাল ও গোপীনাথ আগেভাগেই সরে পড়ায় তাদের আর পাত্তা পাওয়া গেল না। পিয়ারিকে গ্রেপ্তার করে ও বামদেব অধিকারীকে মুক্ত করে সকলে রত্নমঞ্জিলে ফিরে এলো। সেখানে তখন বাণী তার মার কাছে গত 1 মাসের কাহিনী বলে চলেছে, আর সকলে গভীর মনোযোগের সঙ্গে শুনছে। বাণী এক সময় ঘর থেকে বের হয়ে গেল। পিতার সান্নিধ্য সত্যিই সে আর যেন সহ্য করতে পারছিল না। অনিল চিৎকার করে ডাকে, কোথায় যাচ্ছিস বাণী? বাণী কোনো জবাব দেয় না বাপের কথায়। বাণী সোজা জঙ্গলের পথ ধরে রত্নমঞ্জিলের সামনে এসে দাঁড়ালো। স্থির প্রতিজ্ঞ তখন সে। বামদেব অধিকারীকে সব কথা সে খুলে বলবেই। নিচে কাউকে না দেখতে পেয়ে বাণী সিঁড়ি দিয়ে সোজা একেবারে দোতলায় উঠে যায়। বিনয় ও সুজাতা তাকে চিনতে পারে না, কিন্তু সবিতা ও যোগানন্দ তাকে চিনতে পারে। সবিতা চিৎকার করে ওঠে, এ কি বাণী? বাণীও কম আশ্চর্য হয়নি। সে বলে, মা। বাণী ছুটে এসে 2 হাতে মাকে জড়িয়ে ধরে। বামদেবকে নিয়ে কিরিটি ফিরে আসবার পর যেন একটা আনন্দ কোলাহল পড়ে যায়। বাণীর মুখে সমস্ত ইতিহাস শুনে তখনই সকলে মিলে জঙ্গলের মধ্যে পোড়ো বাড়িতে অনিলের খোঁজে যায়, কিন্তু তার সন্ধান সেখানে ওরা পায় না। হতাশ হয়েই সকলে ফিরে আসে। বাণী কিন্তু একসময় তার মাকে আড়ালে ডেকে বলে, মা, বাবা নিশ্চয়ই এখনো আশেপাশে কোথাও আছে, আর আমার অনুমান যদি মিথ্যা না হয় তো রাত্রে বাবা রত্নমঞ্জিলে আসবেই। মেয়ের কথা শুনে সবিতা কিছু বলে না, চুপ করে থাকে। দুপুরের ডাকে কিরিটি একখানা চিঠি পেল। হরিদ্বার থেকে এসেছে চিঠিখানা। তারপর এলো রাত্রি। সকলেই যে যার শয্যায় নিদ্রাভিভূত। কেবল চোখে ঘুম ছিল না সবিতার। ভিতরে ভিতরে একটা অস্থিরতা তাকে যেন কিছুতেই সুস্থির হতে দিচ্ছিল না। অনেক আশা নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল সবিতা, কিন্তু সব ভেঙে তছনছ হয়ে গেল। নির্মম ভাগ্যবিধাতা তাকে আঘাতের পর আঘাত হেনেছে বারবার, কিন্তু সবিতা ভেঙে পড়েনি। সমস্ত দুর্ভাগ্যকে সে বুক পেতেই গ্রহণ করেছিল। তবু সে শেষ পর্যন্ত জয়ী হতে পারল না। আরেকজনও সে রাত্রে জেগেছিল, কিরিটি রায়। হঠাৎ মধ্যরাত্রির সুগভীর সুপ্তি পীড়িত হয়ে ওঠে একটা যান্ত্রিক ঠং ঠং শব্দে। উঠে পড়ল শয্যাহতী সবিতা। অন্ধকারেই পায়ে পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। এগিয়ে চলে শব্দটাকে অনুসরণ করে। ঘরের দরজাটা ভেজানো। ভেজানো দরজাটা ঠেলে নিঃশব্দে ভিতরে পা দিল সবিতা। পাগলের মতোই একটা ছোট লোহার শাবল নিয়ে অনিল ঘরের মেঝেতে সর্বত্র ঠুকে ঠুকে চলে। কি করছো? কে? চকিতে ফিরে দাঁড়ালো অনিল। এ কি সবিতা, তুমি? হ্যাঁ, কিন্তু কি করছো তুমি? সবিতা আবার প্রশ্ন করে শান্ত গলায়। কিন্তু এখানে তুমি এলে কি করে? সে প্রশ্নের জবাব দেব পরে, আগে আমার প্রশ্নের জবাব দাও। বলতে বলতে সবিতা দরজার খিলটা তুলে দিয়ে বন্ধ দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। সবিতার দাঁড়াবার ঋজু কঠিন ভঙ্গি, তার মুখের প্রত্যেকটি রেখা, তার কণ্ঠস্বরের অদ্ভুত তীক্ষ্ণতা অনিলের দৃষ্টি আকর্ষণ না করে পারে না। এই যেন তার চেনা পরিচিত সবিতা নয়। সেই চিরসহিষ্ণু নির্বাক নমনীয় সবিতা নয়। এই সবিতাকে সে কোনোদিন দেখেনি, কোনোদিন চেনে না। এ তার বিবাহিত স্ত্রী সবিতা নয়। এ যেন অন্য কোনো এক নারী,
কই, জবাব দিচ্ছ না কেন? এখানে এত রাত্রে তুমি কি করছো? আকস্মিক বিহ্বলতাটা অনিলের ততক্ষণে কেটে গিয়েছে। তৃপ্ত ভঙ্গিতে ঘুরে দাঁড়িয়ে অনিল বলে, যাই করি না কেন সে জেনে তোমার কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে যাও। না, তোমার জবাব না নিয়ে আমি যাব না। সবিতা, চলে যাও বলছি এখান থেকে। না, বললাম তো, আগে আমার কথার জবাব দাও। সবিতা, না, অনেক সহ্য করেছি তোমার অত্যাচার, অন্যায় জুলুম মুখ বুঝে এতকাল, কিন্তু আর সহ্য করব না। যেন সহ্যেরও একটা সাম্য আছে। সবিতা, এখনো চলে যাও বলছি। ছি, ঠিক তোমাকে, একবার ভেবে দেখো তো, কোথা থেকে কোথায় তুমি নেমে এসেছো আজ। একদিন কি তুমি ছিলে আর আজ তুমি কি হয়েছো। সবিতা, এখনো বলছি চলে যাও এখান থেকে। চিৎকার করে ওঠে অনিল স্থান কাল ভুলে। চলো এখান থেকে আমরা চলে যাই। উপরে কিরিটিবাবু ওত পেতে আছেন তোমাকে ধরবেন বলে। ধরা পড়লে মেয়ের কাছে তুমি মুখ দেখাবে কি করে? কথাগুলো বলতে বলতে এগিয়ে যায় সবিতা স্বামীর দিকে। না, আর অন্যায় তোমায় আমি করতে দেব না। এখান থেকে যাও সবিতা, অনিল বলে। বললাম তো আমি যাব না। দৃঢ় শান্ত কণ্ঠে সবিতা বলে। যাবে না? না, যদি যাই তো তোমায় সঙ্গে নিয়েই যাব, একা নয়। তুমি যাবে না সবিতা? না। শাবলটা হাতে সামনে এসে দাঁড়ায় অনিল। তার চোখের মণি দুটো যেন বাঘের চোখের মতো জ্বলছে। সবিতা, শোনো, তুমি হয়তো জানো না ওপরে কিরিটিবাবু ওত পেতে আছেন। যদি খুনাক্ষরও জানতে পারেন যে তুমি এসেছো, তোমার হাতে হাত করি পড়বে এখনই। আমি জানতাম, বুঝতে পেরেছিলাম তুমি আসবেই, তাই না ঘুমিয়ে কান পেতে অপেক্ষা করছিলাম। কিরিটিরাই করবে আমার কচুটা। আচ্ছা, তোমার ঘৃণা লজ্জা বলেও কি কিছু নেই? নিজের সন্তানের কাছে নিজে তুমি কত ছোট হয়ে গিয়েছো জানো? হিতোপদেশ? না, হিতোপদেশ নয়, এ শুধু আমার অনুরোধ। এতকাল তো তোমার নিজের মতো চলে দেখলে, এবারে না হয় ফেরো। ফিরবো বললেই আজ আর ফেরা যায় না। যায়, খুব যায়। চলো এখান থেকে আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব? হ্যাঁ, দুজনে মিলে আমরা রোজগার করবো, নতুন জায়গায় গিয়ে ঘর বাঁধবো, যেখানে কেউ আমাদের চেনে না। ও নাটক আর যেই বিশ্বাস করুক, আমি করি না। শূন্য হাতে ভাগ্যের সঙ্গে দুনিয়ার সঙ্গে যে যুদ্ধ করা যায় না, সে কথাটা আর কেউ না বুঝুক, কিন্তু আমি হাড়ে হাড়ে বুঝেছি সবিতা। শোনো, যে কুবেরের ঐশ্বর্য আমি প্রায় মুঠোর মধ্যে এনেছি, সেটা আমায় মুঠো ভরে নিতেই হবে। অকস্মাৎ একটা মতলব যেন সবিতার মাথার মধ্যে খেলে যায়। সে বলে, কিন্তু সে তুমি কোনোদিনই পাবে না। পাবো পাবো না, তার কারণ তোমার কাছে যে কঙ্কনটা ছিল সেটা আমি সরিয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ায় অনিল। সবিতা! অনিলের চোখের মণি দুটো যেন হিংস্র সাপদের চোখের মণির মতো জ্বলছে। সবিতা! হ্যাঁ, সে কঙ্কন এখন আমার কাছে। আর শুধু তাই নয় যে কুবেরের ঐশ্বর্যের জন্য তুমি খেপে উঠেছ, তাও তোমার আগেই দুটো কঙ্কনের সাহায্যে উদ্ধার করা হয়েছে। সে কি? সে কঙ্কন পেয়েছি, পেয়েছি, তোমার ডেরায় বাক্সের মধ্যে পেয়েছি, তুলোর ওপর রাখা ছিল। সে কঙ্কন তুমি ওই বামদেবকে দিয়ে দিয়েছ? হ্যাঁ, তার জিনিস। সবিতার কথা শেষ হলো না। কেন কেন দিদি? সে কঙ্কন হারামজাদি। বলতে বলতে ঝাঁপিয়ে পড়ে লোহার মতো শক্ত দু হাতে সবিতার গলাটা চেপে ধরে অনিল। বল বল, কেন? নিষ্ঠুর লৌহকঠিন হাতের সেই পেছনে ক্রমশ সবিতার দেহটা শিথিল হয়ে এলিয়ে পড়ে। চোখের মণি দুটো কোঠর থেকে ঠেলে বের হয়ে আসে। অনিল যেন পেছন করে চলেছে আর উন্মাদের মতো বলে চলেছে, বল বল, কেন? হঠাৎ ওই সময় দরজাটা দরাম করে খুলে গেল এবং কিরিটি এসে ঘরে প্রবেশ করল। সবিতার অনুমান মিথ্যা নয়। সত্যি কিরিটি বাণীর মুখ থেকে আনুপর্বিক সব শুনে জঙ্গলের মধ্যে অনিলের ঘরে গিয়ে হানা দেয় এবং সেই ডায়েরি ও কঙ্কন উদ্ধার করে। এবং সেও বুঝতে পেরেছিল শেষ চেষ্টা অনিল করবেই এবং অনিল রক্তমঞ্জিলে আসবেই, তাই সে ওত পেতেছিল। কিরিটি এলো বটে, কিন্তু বড় দেরিতে। তখন যা হবার হয়ে গিয়েছে। সবিতার শ্বাস রোধ হয়ে মৃত্যু ঘটেছে অনিলের নৃশংস নিষ্ঠুর পেছনে। হাত তুলুন অনিল বাবু, রহমত সাহেব বললেন। তিনিও কিরিটির সঙ্গে এসেছেন। রহমত সাহেবের হাতে পিস্তল। অনিলের হাত থেকে সবিতার
শিথিল মৃতদেহটা ঝপ করে মাটিতে পায়ের সামনে পড়ে যায়। এ কি অনিল বাবু, এ কি? কিরিটি চিৎকার করে ওঠে। অনিলের সম্বিত বুঝি তখন ফিরে এসেছে। সে প্রথমটায় হতবুদ্ধি হয়ে গিয়েছিল। কিরিটির দিকে ফিরেও তাকায় না। সে তাকিয়ে থাকে কয়েকটা মুহূর্ত ফ্যাল ফ্যাল করে ভূপতিত তারই পায়ের সামনে সবিতার দিকে। তারপরে নিষ্প্রাণ দেহটার উপর ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে ওঠে, সবিতা, সবিতা, না 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 না। কিরিটি স্থির নিষ্পন্দ বোবা, পাথর যেন। সবিতা, সবিতা, কথা বলো সবিতা, সবিতা। আমি আমি ওকে হত্যা করেছি। আমি আমার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছি। দারোগা বাবু, গ্রেপ্তার করুন আমাকে, ফাঁসি দিন। এ কাহিনীর এখানেই শেষ। ডায়েরির মধ্যে বর্ণিত সিন্ধুকের কোনো সন্ধানই কেউ জানতে পারেনি। রত্নমঞ্জিলের রত্নভাণ্ডার মাটির নিচেই গুপ্ত থেকে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।